নির্বাচনের পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করতে আজ ৬ জেলায় বিএনপির সমাবেশ। রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে সারা দেশে চলবে কর্মসূচি। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদন প্রকাশ। আজ দুপুরে জেনেভায় সংবাদ সম্মেলন। অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার ৩-৪টি মামলার রায় জানালেন আইন উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়। ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে কমিশন। সরকার চাইলে আগে স্থানীয় নির্বাচন। উন্নয়ন সহযোগীদের সাথে ইসির বৈঠক। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। এপ্রিলে বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হচ্ছে নরেন্দ্র মোদীর। অসম চুক্তি নিয়ে আলোচনার তাগিদ বিশ্লেষকদের। এটা ভারতের স্বার্থ বেশি রক্ষা হয়েছে, বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি। তাহলে সেগুলো একেবারে ভালো করে দেখা যে কোন ক্লজে হয়েছে। ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করল হামাস। অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ, চুক্তি বাতিলের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। প্রথমবারের মতো ফুটবলের কিট পার্টনার হলো দেশীয় ব্র্যান্ড দৌড়। 2 বছরের চুক্তিতে কমবে খরচ, বাড়তি আয় হবে বাফুফের। Rainbow Paints, the color of joy. আউটডোর নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। আজ থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে বিএনপির কর্মসূচি। প্রথম দিনে 6 জেলায় সমাবেশ করবে দলটি। এর মাধ্যমে দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবির পাশাপাশি পুরো জাতিকে নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি। নেতারা বলছেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সোচ্চার করতেই এই আয়োজন। রোজার আগে 64 জেলায় সমাবেশ করবে দলটি। পর্যায়ক্রমে চলবে মহানগর ও বিভাগীয় সভা সমাবেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের মিশন। এর মধ্যেই নানা কারণে টালমাটাল দেশের রাজনৈতিক অঙ্গন। আগামী নির্বাচন নিয়ে হিসেব নিকেশ করছেন গোটা দেশের মানুষ। এ অবস্থায় দেশব্যাপী সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ 6 জেলায় সমাবেশ করবে দলটি। সমাবেশ নিয়ে দলটির দাবি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন জনদাবিতে এই কর্মসূচি। সকল ক্ষমতার উৎস জনগণ, সেই জন্য জনগণের মুক্তির জন্য, জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, সেই জন্য সকল সময় আমরা জনগণের পাশে থাকব। এই মেসেজটাই আমরা জনগণকে দিতে চাই। রাজনৈতিক সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান দলের সিনিয়র নেতারা। সমাবেশ ঘিরে উজ্জীবিত সব পর্যায়ের নেতাকর্মী, সমর্থকরাও। সভা সফল করার জন্য সুনামগঞ্জের সর্বস্তরের বিএনপি কর্মীদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যচ্যুতি না হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যেন লক্ষ্যচ্যুত না হয়, এই লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। একত্রিত করা, নির্বাচনমুখী এবং আমাদের বর্তমান যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের কাছে আমাদের যে দাবি, এগুলো তুলে ধরা হচ্ছে মূল উদ্দেশ্য। রমজানের আগেই জেলা পর্যায়ের কর্মসূচি শেষ করে পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার পরিকল্পনার কথাও জানিয়েছে বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন দপ্তর OHCHR এর তথ্যানুসন্ধান
দলের প্রতিবেদন প্রকাশ করা হবে আজ। মঙ্গলবার জেনেভার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে তথ্য জানানো হয়েছে। আজ জেনেভা থেকে বাংলাদেশ সময় বেলা 2:30টায় ও স্থানীয় সময় সকাল 9:30টায় বাংলাদেশে জুলাই ও আগস্ট 2024 সালের প্রতিবাদ বিক্ষোভ চলাকালে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করা হবে। এর আগে সোমবার জানানো হয়েছিল 13 ফেব্রুয়ারি এ প্রতিবেদন প্রকাশ করা হবে। তবে মঙ্গলবার পুনরায় নতুন তারিখ নির্ধারণ করে একদিন এগিয়ে আনা হয়। গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয় প্রতিবেদন প্রকাশ করবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চলতি বছরের অক্টোবরের মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 3 থেকে 4 জন নেতার বিচারের কাজ শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার বিকেলে সচিবালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার মনোভাব ভারতের নেই, তবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফেরানোর সব চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে আওয়ামী লীগের করা 16,429টি রাজনৈতিক গায়েবী মামলার মধ্যে 1,214টি মামলা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা। আওয়ামী শাসনামলের মন্ত্রী এমপি সহ যারা জুলাই গণহত্যায় জড়িত তাদের বিচার দ্রুত করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে অন্তর্বর্তী সরকার। গেল 18 নভেম্বর এই ট্রাইব্যুনালে প্রথমবারের মতো বিচারের জন্য আনা হয় সেই সময়ের হেভিওয়েটদের। জুলাই গণহত্যায় জড়িতদের এই বিচারের প্রক্রিয়া দ্রুত করার জন্য প্রয়োজনে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করার কথা জানিয়েছিলেন আইন উপদেষ্টা। সচিবালয় আইন উপদেষ্টার সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে প্রথমেই আসে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার প্রসঙ্গ। বলেন, এই জঘন্য অপরাধের বিচার দ্রুত দেখতে চায় দেশের মানুষ। সরকারও দ্রুততার সাথে বিচার কাজ শেষ করতে বিভিন্ন প্রক্রিয়ায় এগোচ্ছে, যার কিছুটা দৃশ্যমান হবে অক্টোবরের মধ্যে, বাকিটা হবে আগামী 1 বছরে। বলেন, শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিচারের মধ্য দিয়ে শুরু বাকিদের বিচার কাজ। প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে। এই 16টি মামলার মধ্যে 4টি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি। এবছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। আওয়ামী লীগের সময় করা রাজনৈতিক গায়েবী মামলা হয়েছে 16,429টি। এর মধ্যে 1,214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। 53টি মামলার গেজেট 2-1 দিনের মধ্যে হবে। 1,214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। একদম এগুলি প্রত্যাহার করা হবে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আপনারা জানেন গেজেট নোটিফিকেশন করতে টাইম লাগে। 53টি মামলা প্রত্যাহার সংক্রান্ত গেজেট নোটিফিকেশন আজকালের মধ্যেই প্রকাশিত হবে। আইন উপদেষ্টা কথা বলেন সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা প্রসঙ্গে। জানান, এর অধীনে 396টি বিচারাধীন মামলার মধ্যে 332টি মামলা প্রত্যাহার হয়েছে। 61টি মামলার প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। 396 এর মধ্যে 332টি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে। 61টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এখন ভারতের যে মনোভাব তাতে মনে হয় না তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে, বরং ভারত চায় এই ইস্যুতে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে। তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে তাতে আমাদের কাছে মনে হয় না সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আমরা আমাদের দাবি জানাতে থাকব। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। কোনো সন্ত্রাসী বা ফ্যাসিবাদের দোষর যেন জামিন না পায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া মানবাধিকারকে সমুন্নত রেখে কাজ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে তাগিদ দিয়েছেন শিল্প, গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। রাজধানীর রাজারবাগের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মশালায় এসব কথা বলেন উপদেষ্টারা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন পরিদর্শক থেকে ডিআইজি পর্যন্ত 300 পুলিশ কর্মকর্তা।
এ কর্মশালায় যোগ দেন স্বরাষ্ট্র, আইন এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। এই কর্মশালার মধ্যে দিয়ে অনুষ্ঠানে গণপূর্ত উপদেষ্টা জানান, মানবাধিকারকে সমুন্নত রেখে কাজ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। রাজনৈতিক কর্মীদের নির্যাতনের জন্য জেলখানাকে যেন আর ব্যবহার না করা হয় সেদিকে খেয়াল রাখারও তাগিদ দেন উপদেষ্টা। বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোন রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যে আদালত শাস্তি দেয় না, ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। আইন উপদেষ্টা জানান, স্বাধীনভাবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। প্রতিটি হত্যা ও গুমের বিচার হবে সেই বার্তা দিতে হবে। তিনি বলেন, পুলিশ ও বিচার বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্রের অবসান হবে। তাদের যে রক্ত বিপাসু নেত্রী, তার কণ্ঠ যে এখনো সারাক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন হোস্টাইল আন্তর্জাতিক মহল রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি। কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিক মতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। কোন সন্ত্রাসী কিংবা ফ্যাসিবাদের দোষর যেন জামিন না পায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। বলেন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশ থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। প্রয়োজনে আইজিপি টিম মামলা ভিত্তিক অগ্রগতি নিয়ে পাবলিক প্রসিকিউটরের সাথে 15 দিন পর পর বসতে পারেন। কর্মশালায় অন্য বক্তারা বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে মামলার দীর্ঘসূত্রিতা বন্ধ করতে হবে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। আগামী ডিসেম্বর মাথায় রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সরকারের চাওয়া অনুযায়ী ভোটের আয়োজন হবে, জানিয়েছেন ইসি আবুল ফজল সানাউল্লাহ। মঙ্গলবার সকালে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বলেন, জাতীয় নাকি স্থানীয় কোন নির্বাচন আগে হবে সেটি সরকারের সিদ্ধান্ত। এদিকে বাংলাদেশের ইতিহাসের সেরা ভোট আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে রাজনৈতিক মহলে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও করেছে বিএনপি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের পাশাপাশি নানা বক্তব্য দিচ্ছেন সরকারের উপদেষ্টারাও। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে ইউএনডিপি সহ 18 সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন আয়োজনে বাংলাদেশের প্রস্তুতি এবং সুষ্ঠু ভোট আয়োজনে করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। জানান বৈঠকে কি আলোচনা হয়েছে। তারা কিভাবে প্ল্যান করছেন বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য এবং সেখানে তারা বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের কি ধরনের সহযোগিতা আশা করছেন সেটা তারা বলেছেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে বড় কোনো বাধা দেখছে না কমিশন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন আয়োজনে কমিশন সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়েই প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। জানান সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকবেন তারা। We've had some initial discussions with development partners on the different areas of support. So they go from everything from strengthening of the Bangladesh Elections Commission. এরই মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন, যা আগামী মে-জুনের মধ্যেই সম্পন্ন হবে। সজল দাস, নিউজ 24, ঢাকা। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অনানুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে দুজনের। আগামী এপ্রিলের 4 তারিখ ব্যাংককে হবে এই আয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, দুজনের বৈঠক হলে দু দেশের মধ্যে থাকা অসম চুক্তি নিয়ে কথা বলা উচিত বাংলাদেশের। মারুফা রহমানের প্রতিবেদন।
আগামী 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু বিষয় নিয়ে কূটনৈতিক টানাপোড়েন থাকলেও বিমস্টেক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে দুই নেতার বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা উঠেছে রাজনৈতিক এবং আন্তর্জাতিক অঙ্গনে। বিশেষজ্ঞরা বলছেন, এবারের বৈঠকে বাংলাদেশ ও ভারতের অসম চুক্তিগুলো নিয়ে সরাসরি কথা বলা যেতে পারে। যদি দ্বিপাক্ষিক মিটিং হয়, সেটা যতটুকু সময় হোক না কেন, যতখানি পারা যায় বাংলাদেশের স্বার্থ সামনে নিয়ে আসা। যদিও এরই মধ্যে বলা বলি হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে, তাই যদি থাকে তাহলে হয়তো অত গুরুত্বটা থাকবে না, কারণ স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক হয়তো আরও বড় আকারেই হওয়ার কথা। দুই দেশের যে সার্বভৌমত্ব যে বিষয়টা, সেটা যেন রক্ষিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে যথেষ্ট হোমওয়ার্কের অভাবে চুক্তিগুলোতে যথাযথভাবে নিজেদের স্বার্থ রক্ষা করা যায় না বললেন এই বিশেষজ্ঞ। যে কোনো দেশ তার স্বার্থটাই দেখবে, তাই না? বাংলাদেশ স্বাভাবিকভাবে বাংলাদেশ তার স্বার্থটাই দেখবে। যত না বাংলাদেশের লাভ হয়েছে তার চেয়ে ভারতের লাভ হয়েছে। এই জিনিসটা যদি একটা গবেষণা কেন্দ্রিক যদি কাঠামোর মধ্যে আমরা নিয়ে আসতে পারি, তাহলে তারাও বুঝতে পারবে যে হ্যাঁ, আচ্ছা এই জায়গায় ঝামেলা হয়ে গেছে, এই জায়গায় বিগত সরকার অনেকটা রাজনৈতিক কারণেই হয়তো করেছে, কিন্তু এটা বাংলাদেশের জনগণের লাভ হয়নি, যার জন্য এখানে নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে। বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে সম্প্রতি বলেছেন, এবারের শীর্ষ সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। তিনি বলেন, এটি বিমস্টেকের ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশনা নির্ধারণ করবে। আঞ্চলিক এই জোটের সদস্য দেশ 7টি: বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। টিআইবির দুর্নীতির ধারণা সূচকে আরো 2 ধাপ পেছালো বাংলাদেশ। গত 13 বছরের মধ্যে সবচেয়ে কম স্কোর পেয়ে এবার অবস্থান 14তম। মঙ্গলবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে এই সূচক প্রকাশ করা হয়। দুর্নীতি বিরোধী সংস্থাটি বলছে, বাংলাদেশ দুর্নীতিতে নিয়ন্ত্রণ হারাতে বসেছে। বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক 2024 তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান আরও অবনতির কথা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বর্তমানে দুর্নীতিতে দ্বিতীয় অবস্থানে আছে। গত 13 বছরে বাংলাদেশের অবস্থান আরো খারাপ হয়েছে। পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর, বিশেষ করে হাই লেভেল করাপশনের দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারিনি। বিশেষ করে যেটা দেখা গেছে পাবলিক সেক্টরে, বিশেষ কন্ট্রাক্টিং, পাবলিক কন্ট্রাক্টিং ক্রয় খাত এবং প্রকল্প বাস্তবায়ন, এই ধরনের খাতগুলিতে অবারিত দুর্নীতি, জবাবদিহিনভাবে ক্ষমতার ব্যবহার। এমন পরিস্থিতি থেকে বের হতে হলে দুর্নীতি দূর করতে সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। দুদককে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। দুর্নীতিবাজ যত ক্ষমতাবানই হোক, বিচারের আওতায় আনতে হবে, বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। বিশেষ করে দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করার জন্য যে সুনির্দিষ্ট অনেকগুলো সুপারিশ আছে প্রতিষ্ঠান কেন্দ্রিক, সেগুলোকে অনতিবিলম্বে কার্যকর করতে হবে, যাতে করে এই প্রতিষ্ঠানটি আরো স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, বিশেষ করে দলীয় প্রভাব মুক্ত হয়ে এবং জবাবদিহিমূলকভাবে তার দায়িত্ব পালন করতে পারে। তার জন্য সুনির্দিষ্ট সুপারিশ পদ্ধতি নির্ধারণ করা আছে, সেগুলোকে এখন বাস্তবায়নের। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কার্যকর সংস্কার করতে হবে, না হলে কোনো লাভই হবে না। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। হাইকোর্টের রায় নিয়োগ বাতিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীরা রাজধানীতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে নিয়োগ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেন তারা। মঙ্গলবার দুপুরে তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আলোচনার জন্য যান। ফিরে এসে গণমাধ্যমকে তারা জানান, সরকার তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু পুনরায় নিয়োগ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। বুধবার দুপুর 12টার পর নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। অন্যদিকে এনটিআরসিএ এর নিবন্ধিত প্রথম থেকে 12তম নিয়োগ প্রত্যাশীরা তাদের আন্দোলন স্থগিতের
ঘোষণা দিয়েছেন। বিকালে সচিবালয় বৈঠক শেষে শাহবাগে এসে তারা ঘোষণা দেন সরকার আশ্বাসে কর্মসূচি স্থগিত করার। তোমাদের 6531 জনের মধ্য থেকে একজনকেও বাদ দেওয়া হবে না, সকলকে নিয়েই এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হবে। সেম ভাবে উনি আজকেও আমাদেরকে এইভাবে আশ্বস্ত করেছেন, কিন্তু কথা হলো 14 জানুয়ারি আমাদের আশ্বস্ত করার পর আমাদের রায় বাতিল হয়ে গেছে। 12টার মধ্যে আমাদের এই মামলার খারিজ হইতে হবে। কজ লিস্টে আমরা আজকে রাত্রেই দেখতে চাই যে কালকে উঠবে। যদি সেটা না হয় তাহলে কালকে আবার এই বাংলা রাজপথ বাঘিনীদের পদচারণে কম্পিত হবে। ন্যায় বিচারের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং জেলে বন্দী নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান তারা। জানান 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত না থাকলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জেলখানায় বন্দী রাখা হয়েছে। অভিযোগ করেন সে সময় যারা পিলখানা হত্যার সাথে জড়িত ছিল শেখ হাসিনা তাদেরকে পুরস্কৃত করেছে। চাকরিচ্যুত করা হয়েছে নিরপরাধ বিডিআর সদস্যদের। অন্তর্বর্তী সরকারের কাছে বিজিবির নাম পরিবর্তন করে পুনরায় বিডিআর করার দাবিও জানান তারা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকার রাজপথ থেকে যাব না। সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছি আরো খবর নিয়ে সাথী থাকুন। এলো ইনস্ট্যান্ট আমন্ত্রণ একবার নিউজ 24 সংবাদে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। এ সময় তিনি চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। বিশ্বব্যাংকের অর্থায়নে কর ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে ডিজিটালাইজেশন পদ্ধতি চালু এবং বিভিন্ন ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় সংস্কার কর্মসূচি বাস্তবায়নের বিষয় উঠে আসে আলোচনায়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, আমরা সবাই এদেশের সন্তান, প্রতিশোধের কোনো জায়গা থাকা উচিত নয়। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা সমাজে পুনর্মিলনের আহ্বান জানান এবং প্রতিশোধের চক্র ভাঙারও দেশে শান্তি সম্প্রীতির ক্ষেত্র তৈরির কথা বলেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বিশ্বজুড়ে ইউএসএআইডির কাজ স্থগিতের মার্কিন সিদ্ধান্তের পরিণতি নিয়ে আলোচনা করেন বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা নিয়ে রাজধানীর মুগদা থানা বিএনপি আয়োজিত কর্মশালায় এ আহ্বান জানান তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট হলে আওয়ামী লীগ ষড়যন্ত্রের সুযোগ পাবে। যদি কারো চক্রান্ত না থাকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ভেতরে এবং আশপাশে যারা ডেভিল আছে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে। সংস্কার করা যায় ভাই, সংস্কার একটা প্রক্রিয়া যেটা চলমান, চলতে থাকবে। স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাববেন না, মাথায় আনবেন না। হবে, অবশ্যই হবে স্থানীয় সরকার নির্বাচন। কখন হবে? সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর। হ্যাঁ, আপনি যদি বলেন কেন হবে না, হবে না এই কারণে
আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে। এখন সুযোগ পেলেই তারা সবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে আসবে, সবাই মাথা বের করবে। আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে না। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যায় বিগত সরকার সরাসরি জড়িত, অভিযোগ স্বজনদের। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের সংবাদ সম্মেলনে তারা বলেন, হত্যার পর উচ্চ পর্যায়ের নির্দেশে বহু গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়ার কথা জানান বাদীপক্ষের আইনজীবী। বলেন, শিগগিরই হত্যার রহস্য উন্মোচনের আশা করছেন তারা। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। পরে রুনির ভাই বাদী হয়ে শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নানা হাত ঘুরে তদন্তের দায়িত্ব পায় র্যাব। গত 13 বছরে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হয়েছে 115 বার। দেশের পট পরিবর্তনের পর গত 30 সেপ্টেম্বর মামলার তদন্ত 6 মাসে শেষ করতে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স গঠন করে দেন হাইকোর্ট। মঙ্গলবার মামলার অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবার। তাদের অভিযোগ, হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বিগত সরকারের প্রত্যক্ষ মদদে। ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদেরকে হয়রানি এবং নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রীর যেসব কথাবার্তা বলেছেন, আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে। আশা করা যাচ্ছে যে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। এদিকে ঘটনার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য টাস্কফোর্সের হাতে আসার কথা জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী। বলেন, তদন্ত সঠিক পথে এগুচ্ছে। There are some indications যেখানে অতীতে এই তদন্ত প্রক্রিয়াকে বারিত করা হয়েছে, বাধাগ্রস্ত করা হয়েছে। সেখানে কারা কারা ছিলেন, কারাই অবস্ট্রাকশন দিয়েছেন, কিভাবে অবস্ট্রাকশন দিয়েছেন, আগের যারা রিট পিটিশন করেছিলেন তারাই বা কেন রিট পিটিশন করেছিলেন, কেন র্যাবকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। র্যাব তো তদন্তকারী কোনো সংস্থা না, সেটিও খতিয়ে দেখছেন ইনভেস্টিগেটিং অফিসার। আশা করা যায় ভালো কিছু হবে। এদিকে সাগররুনি হত্যাকাণ্ডের 13 বছর পূর্তিতে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। 11 ফেব্রুয়ারি দিনটিকে সাংবাদিক সুরক্ষা দিবস হিসেবে ঘোষণার দাবি জানান সাংবাদিক নেতারা। আমরা সাগররুনি হত্যাকাণ্ডের বিচার পাইলে, যদি না পাই, আপনারা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত এই হত্যার বিচার দাবি করে যাব আমরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। পাথর আমদানিতে অতিরিক্ত 10% সম্পূরক শুল্ক আরোপ করার প্রভাব পড়েছে রেডিমিক্স কংক্রিট খাতে। এতে পাথর আমদানিতে ব্যয় বেড়েছে প্রতি টনে 300 থেকে 350 টাকা পর্যন্ত। ফলে রেডিমিক্স কংক্রিট প্রস্তুতেও খরচ বেড়েছে সিএফটিতে 25 থেকে 30 টাকা। আমদানি ব্যয় বাড়লেও কয়েকটি রেডিমিক্স কোম্পানি দাম না বাড়িয়ে নিম্নমানের পণ্য ব্যবহার করছে। এতে অবকাঠামো খাতে ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ খাত সংশ্লিষ্টদের। দেশের স্থাপনা নির্মাণে আস্থা ও বিশ্বাসের স্থান দখল করে আছে রেডিমিক্স কংক্রিট। পরিবেশ বান্ধব, সময় সাশ্রয়ী ও টেকসই হওয়ায় বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছে নির্মাতাদের কাছে। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মেগা প্রকল্প সহ বেশিরভাগ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে বাণিজ্যিক ও বেসরকারি আবাসন শিল্পেও স্থবিরতা দেখা দিয়েছে। এতে রেডিমিক্স কংক্রিট খাতে ধস নেমেছে বলে দাবি বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশনের। অনেকেরই স্লো, এখন আগের মতো সেল হচ্ছে না। অনেকের যারা মনে করেন যে 5 লাখ সেল বিক্রি করে, তারা 4 লাখ 3 লাখ বিক্রি করতে পারবে। কোনো কোম্পানি তো সে চাইবে না যে তার নিজে লস করে জিন প্রোডাক্ট বিক্রি করে। আর এখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করতেছে। এমন বাস্তবতায় গত 9 জানুয়ারি পাথর সহ শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। পাথর আমদানিতে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে অতিরিক্ত 10%। এতে রেডিমিক্স কংক্রিট প্রস্তুতেরও ব্যয় বেড়েছে। কোনো কিছু তো ভ্যাট বসলে সেটার ইফেক্টটা পড়ে কাদের উপরে? ভোক্তাদের উপরে। এখন আমি 100 টাকা বিক্রি করি, আপনি আমাকে বললেন আরো 10 টাকা আপনাকে দিতে হবে, তাহলে আমার স্বাভাবিকভাবে 110 টাকা আমাকে রেট করতে হবে। বুঝতে পারতেছেন যে কোনো কিছু সাপ্লিমেন্টারি ডিউটি বলেন, ভ্যাট বলেন, যাই কিছু বলেন না কেন, এটা পুরোটাই ভোক্তাদের উপরে চলে যায়। কংক্রিটের শক্তি নির্ভর করে মিক্সড ডিজাইন, সিমেন্ট, পাথর, বালি ও পানির গুণগত মানের উপর। এগুলো ঠিকঠাক মতো না হলে কংক্রিটের শক্তি অনেক কমে যায়।
তবে কিছু কোম্পানি দাম না বাড়িয়ে নিম্নমানের পণ্য ব্যবহার করছে। এতে অবকাঠামো খাতে ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ এ খাত সংশ্লিষ্টদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এবার অর্থবাণিজ্য সংবাদ। ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন সক্ষমতার পুরো বিদ্যুৎ সরবরাহ চায় বাংলাদেশ। একজন কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর দিয়েছে রয়টার্স। তবে একজন জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে আদানির বিদ্যুৎ আনা তাদেরই স্বার্থ হাসিলের নামান্তর। দেশের কেন্দ্রগুলো থেকে আরও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি গোষ্ঠীর কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্রের বিদ্যুৎ পেতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে 2017 সালে আদানির সঙ্গে ক্রয় চুক্তি করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। $200 কোটি নির্মিত এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ 25 বছর ধরে কিনবে বাংলাদেশ। কিন্তু গত 3 মাসের বেশি সময় ধরে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ নিয়ে বিরোধের কারণে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছিল। তবে আসন্ন গ্রীষ্ম মৌসুম সামনে রেখে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 1600 মেগাওয়াট। 800 মেগাওয়াট সক্ষমতার 2টি ইউনিট আছে এই কেন্দ্রে। নভেম্বর থেকে একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ। এখন আবার 2টি ইউনিট থেকেই উৎপাদিত সম্পূর্ণ বিদ্যুৎ চেয়েছে বাংলাদেশ। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আদানির বিদ্যুতের চেয়ে দেশের কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোতে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আদানির বিদ্যুৎটা আমাদের সুবিধার জন্য কিনে, আদানির ব্যবসার জন্য আদানির ব্যবসা আগে সরকার থাকতে হতো, সরকার থাকতে হবে, এটাই কথা, আর তো কোনো কথা না। বিদ্যুৎ দিয়ে ওকে পয়সা দিয়ে কিনবো, সেই বিদ্যুৎ দিয়ে কয়লা কিনে নিয়ে এসে ওর কয়লা বিদ্যুৎ না কিনে আমার এতগুলো উৎপাদন ক্ষমতা রয়ে গেছে, সেগুলো তৈরি করে নিতে পারতাম না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রয়টার্সকে জানায়, তারা আদানির কোম্পানিকে মাসে 85 বিলিয়ন বা $8.50 কোটি করে পরিশোধ করছে। এর মাধ্যমে বকেয়া কমিয়ে আনতে চায় পিডিবি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। গত 2 মাসে 35% বেশি ভোজ্য তেল আমদানি হয়েছে দেশে। তবুও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। আমদানিকারকরা বলছেন, রমজান সামনে রেখে আরও 1.5 লাখ টন ভোজ্য তেল আছে বন্দরে খালাসের অপেক্ষায়। সব মিলে বাজারে ঘাটতি থাকার কথা না। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বলছে, এই সংকট কৃত্রিম। কেউ অতিরিক্ত তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে কিনা তা খতিয়ে দেখতে বাজার মনিটরিং জোরদার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। দেশের অন্যতম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এই বাজারে গত কয়েকদিন ধরেই চলছে ভোজ্য তেলের সংকট। অধিকাংশ দোকানে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খোলা তেল পাওয়া গেলেও কিনতে হচ্ছে বাড়তি দামে। আবার কোনো কোনো দোকানে অন্য পণ্য কেনার শর্তে দেয়া হচ্ছে বোতলজাত তেল। শুধু চট্টগ্রাম নয়, রাজধানী সহ সারা দেশেই প্রায় একই চিত্র। বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না ডিলাররা। সয়াবিন তেলের বোতলটা আমরা ইদানিং খুবই সংকট পাচ্ছি না, আর খোলা তেলের ইয়াটাও পাওয়া যাইলেও কিন্তু রেটটা এখন বাড়তি। যেটা আছে আমাদের কাছে এটা হচ্ছে খোলা তেল। খোলা তেল হচ্ছে দাম অতিরিক্ত, ক্রেতা আসতেছে না। আমার দিনে 10 কার্টন লাগলে আমি 2 কার্টন তেল পাচ্ছি, এবং কোম্পানির এখন ডিলারদের সত্য হচ্ছে যে এটা নিলে ওইটা নিতে হবে, মানে আমার অচালু কিছু মাল সাথে নিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রোববার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠক করে আমদানির চিত্র তুলে ধরে কয়েকটি তেল সরবরাহকারী কোম্পানি। তাদের তথ্য মতে শুধু জানুয়ারি মাসে বোতলজাত সয়াবিন তেল আমদানি হয়েছে আগের বছরের একই সময়ের চেয়ে 25% বেশি। আর কাস্টমস কর্তৃপক্ষের হিসেবে গত 2 মাসে ভোজ্য তেলের আমদানি বেড়েছে 35%। ইম্পোর্ট প্লাস আন্তর্জাতিক বাজার দরের কারণে বাজারে সরবরাহে ঘাটতি সৃষ্টি হওয়ার কোনো যৌক্তিক কারণ আমরা খুঁজে পাইনি। শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা যেটা বলেছে যে তারা সাপ্লাই সাইডে কোনো প্রকার বোতলজাত সয়াবিন তেল সাপ্লাই সাইডে কোনো সরবরাহের ঘাটতি তারা সৃষ্টি করে নাই। শুধু তাই নয়, রমজান মাসকে সামনে রেখে প্রায় 1.5 লাখ টন ভোজ্য তেল চট্টগ্রাম বন্দরে আছে খালাসের অপেক্ষায়।
ট্যারিফ কমিশন বলছে স্থানীয় বাজারে ভোজ্য তেলের কোনো ঘাটতি নেই, কেউ কেউ অতিরিক্ত মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। সংকট সমাধানে বাজার মনিটরিং জোরদারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। উৎপাদন পরবর্তী যে সাপ্লাই চেইন রয়েছে, পাইকারি বাজার, খুচরা বাজার, এই বাজারগুলোতে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য এই সংশ্লিষ্ট যতগুলা সাপ্লাই চেইন সংশ্লিষ্ট যতগুলা দপ্তর সংস্থা রয়েছে সেই দপ্তর সংস্থাকে যথেষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে এই বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে তারা সেটা খতিয়ে দেখবে, সেই সাথে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হিসেব বলছে দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 23 থেকে 24 লাখ মেট্রিক টন, বেশি চাহিদা রমজানে সর্বোচ্চ 3 লাখ টন। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। এলো আমন্ত্রণ আরেকবার। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ডায়াগনস্টিক মিশন অন ইসলামিক ব্যাংকিং ইন বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা সোমবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে বক্তব্য রাখেন রিসার্চ ডিপার্টমেন্টের ডিরেক্টর ডক্টর মোহাম্মদ গুলজার নবী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জেরে গাজার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দেয়া হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত করল হামাস। সোমবার এক বিবৃতিতে তারা দাবি করে উত্তর গাজায় বিলম্বিত করা হচ্ছে বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন, সেই সাথে উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা হামলা ও গুলি ছোড়া হচ্ছে। মানবিক সহায়তাও আসতে দিচ্ছে না ইসরায়েল। যুদ্ধবিরতির শর্ত তেল আবিব যথাযথভাবে না মানা পর্যন্ত বন্ধ থাকবে জিম্মি মুক্তির কার্যক্রম। এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গাজায় সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। হামাসের ঘোষণার পর জিম্মিদের মুক্তির দাবিতে সোমবারও তেল আবিবে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। এদিকে শনিবারের মধ্যে ইসরায়েলি বন্দী মুক্তি না পেলে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি নিজের বক্তব্য দিচ্ছি, ইসরায়েল এটাকে অগ্রাহ্য করতে পারে। শনিবার দুপুর 12টার মধ্যে জিম্মিরা মুক্তি না পেলে সবকিছু নরকে পরিণত হবে। এর আগে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গাজা দখলের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের গাজায় ফিরে যাওয়ার কোনো অধিকার থাকবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো খেলার সংবাদ। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কিট পার্টনার হিসেবে দেশীয় ব্র্যান্ড দৌড়ের সঙ্গে 2 বছরের চুক্তি সম্পন্ন করেছে বাফুফে। ফলে বাফুফের কোষাগার থেকে প্রতি বছর বেঁচে যাবে কোটি টাকা। শুধু তাই নয়, দেশের ফুটবলে এই পার্টনারশিপের ফলে বাড়তি আয় হবে বাফুফের। এদিকে অতীতের সব দুর্নাম ঘুচিয়ে নতুন আঙ্গিকে সুশৃঙ্খল পদ্ধতিতে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছে ফেডারেশন, যা কিনা দেশের ফুটবলে নতুন ও ইতিবাচক এক ধারা তৈরি করবে।
এখানে ছবি যেন কথা বলে দিচ্ছে, উত্তর দিচ্ছে সব প্রশ্নের। একটি হলো সালাউদ্দিন যুগে কোনো এক সংবাদ সম্মেলনের চিত্র, অন্যটি তাবিদ আউলের নেতৃত্বে ফেডারেশনের হওয়া প্রথম কোনো চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চ, যেখানে নেই কোনো হজবরল, ছিল শৃঙ্খলতা ও প্রাসঙ্গিকতা, যার স্বাক্ষর রেখেছে মঞ্চের এই 3টি চেয়ার। আক্ষেপ গুছেছে, মিলেছে স্বস্তি। দেশের ফুটবল পেয়েছে আনুষ্ঠানিক কিক পার্টনার, দেশীয় ব্র্যান্ড দৌড়েবার দৌড়বে দেশের ফুটবলের সঙ্গে, যার শুরুটা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে। 2 বছরের চুক্তির মাধ্যমে বাফুফের কোষাগার থেকে বেঁচে যাবে 2 কোটি টাকার বেশি। শুধু তাই নয়, জার্সি বিক্রি বাবদ পার্টনার প্রতিষ্ঠানের সবগুলো ব্যবসায়িক বেনিফিট থেকেও বড় অঙ্কের মুনাফা পাবে বাফুফে। I think it's a new journey, a journey where we are fully committed to take football forward under the leadership of our president, and a partnership which will be one of many, inshallah. নারী ফুটবলারদের আরব আমিরাত সফর দিয়ে শুরু হবে মাঠের যাত্রা। মার্চে আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে পুরুষ দলের সঙ্গে, যেখানে হামজা চৌধুরীর জার্সির বাণিজ্যিকরণ নিয়েও বাড়তি ভাবনা ফেডারেশনের। প্রথম অ্যাসপেক্ট হচ্ছে আমাদের যে এক্সপেন্সেস দ্যাট ইজ বিং কভার্ড, সো উই অ্যাকচুয়ালি সেভ এ সার্টেন অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফেডারেশন। আমি মার্কেটিং কমিটির চেয়ারম্যান, আমি সবসময় দেখি যে কিভাবে আমরা আর্থিক সাশ্রয় করতে পারি, মেইনটেনিং দ্য কোয়ালিটি। ফুটবলের বাণিজ্যিকরণের প্রথম ধাপ শুরু বর্তমান কমিটির হাত ধরে। দীর্ঘদিন এমন সুযোগ থাকলেও তা অতীতে হয়নি, তবে এবার নতুনভাবে পরিবর্তনের ছোঁয়া দেশের ফুটবলের। কথাটা সত্য নয়, সত্য কথা হলো যে ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। ফিক্সিং এর দায়ে 5 বছরের জন্য নিষিদ্ধ হলেন বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তার। মঙ্গলবার সন্ধ্যায় এক ইমেল বার্তায় এ তথ্যও জানায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। 2023 সালে দক্ষিণ আফ্রিকায় নারী টি-20 বিশ্বকাপ চলাকালে তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত শুরু করে আইসিসি। সংস্থাটির অ্যান্টি কারাপশন কোডের 5টি বিধি লঙ্ঘনের কথা স্বীকার করেন সোহেলি। নারী টি-20 বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলে থাকা এক ক্রিকেটারকে ফিক্সিং এর প্রস্তাব দিয়েছিলেন সোহেলি আক্তার। বিপিএল শেষেই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প। টি-20-র পর এবার ওয়ানডের বৈশ্বিক আসরের তোড়জোড়। এই সংস্করণে কোনো প্রস্তুতি ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের। তবে চিন্তিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিচালক ইফতেখার মিঠুর বিশ্বাস, খেলোয়াড়রা পেশাদারি হওয়ায় এসব উতরে যেতে সক্ষম তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে ক্রিকেটারদের ক্লোজ ডোর অনুশীলন বাংলাদেশে অনেকটাই নতুন নিয়ম। এই ধরনের অনুশীলন ক্যামেরায় ধারণ করার সুযোগ সাংবাদিকরা পাবেন মাত্র 15 মিনিট। শুরুতেই যথারীতি ছোট একটি মিটিং সেরে নেয় টাইগাররা। অনুশীলনে ছিলেন শান্ত হৃদয় মাহমুদুল্লাহ ও মুশফিকরা, শুধু অনুপস্থিত মেহেদী হাসান মিরাজ। বিপিএল এর পরই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। 1.5 মাসের টি-20 ফরম্যাটের আসরের পর বৈশ্বিক আসরে খেলতে নামবে বাংলার ছেলেরা। বাংলাদেশ ক্রিকেটের জন্য বিষয়টি বুমেরাং হবে কিনা জবাব দিলেন বোর্ড পরিচালক ইফতেখার মিঠু। 20 ওভার আর 50 ওভার এটা হচ্ছে প্লেয়ারদের অ্যাডজাস্ট করে খেলতে হবে। হ্যাঁ, সেইখানে আমার মনে হয় যে আমাদের প্লেয়াররা যথেষ্ট প্রফেশনাল। গতির ঝড় তুলে আলোচনায় নাহিদ রানা, শরীফুল হাসানদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকেছেন এই চাপাই এক্সপ্রেস। তাকে নিয়েও বিসিবি রয়েছে পরিকল্পনা। নাহিদ রানা তো নতুন এসেছে টিমে, ইয়াং এনার্জেটিক ছেলে, সো এখন উইকেট পাওয়া না পাওয়া কিন্তু এটা ডিফারেন্ট উইকেটের উপরে। সুতরাং নাহিদ রানা যে অফ ফর্মে আছে সেটা তো না। টায়ার্ডের মধ্যে লোড ম্যানেজমেন্ট আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে, ফিজিও আছে, এরা করেই ওকে ফিট রাখবে। লিটন নেই স্কোয়াডে। ওপেনারদের তালিকায় সৌম্য, তানজিদ তামিম ও পারভেজ ইমন। টপ অর্ডারে ক্যাপ্টেন নাজমুল শান্ত জাতীয় দলে ফিরেছেন দীর্ঘ বিরতির পর। চ্যাম্পিয়ন্স ট্রফির স্পোর্টিং উইকেটে তাদেরই দায়িত্ব নিতে হবে, অভিমত এই পরিচালকের। এইবারকার বিপিএল এ যতগুলি শান্ত, ঠিক আছে আপনারা শান্তর কথা বলেছেন, শান্ত ছাড়া বাকি সবাই কিন্তু ইনফর্ম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার আগে বুধবার দেশের মাটিতে শেষবারের মতো অনুশীলন করবে টিম টাইগার্স। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।